স্বাগতম ডগস ফ্লাইটে। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি এমন একটা গল্প যেটা শুনলে তুমি আর কোনোদিন মায়ের হাতের রান্না একই চোখে দেখতে পারবে না। গল্পের নাম মাংস। লিখেছেন অয়ন কর্মকার। একটা গ্রামে মানুষ নিখোঁজ হচ্ছে, শুধু হাড় পাওয়া যাচ্ছে। আর প্রতিবার পরদিন সকালে মা নতুন মাংস রান্না করছেন। সেই মাংস কিসের? সেটা জানলে তুমি আর ঘুমাতে পারবে না। তাহলে শুরু করা যাক। কালীপুর গ্রাম। চারপাশে ঘন জঙ্গল ঘেরা এই নিঝুম পল্লীটি যেন এক জীবন্ত শ্বাস। দিনের আলোয় এখানে জীবন খেলা করে। হাটের কোলাহল, পুকুর ঘাটে মেয়েদের জটলা, মাঠে কৃষকদের ব্যস্ততা। কিন্তু যেই সূর্য ঢলে পড়ে পশ্চিমের কোলে, গ্রামের নিঃশ্বাস যেন ভারী হয়ে আসে। আর অমাবস্যার রাতে সে এক অন্য জগৎ। গ্রামটা তখন মরে যায়। দরজা বন্ধ, আলো নিভে যায়, এমনকি কুকুরগুলোও ডাকে না। যেন এক অদৃশ্য আতঙ্ক গোটা গ্রামকে গ্রাস করে। আমার নাম অর্জুন, বয়স ২২। বাবা নেই, মাই আমার সব। ছোটবেলা থেকেই মা আমাকে আগলে রেখেছেন, ভালোবাসা দিয়ে, যত্ন দিয়ে। আমাদের মাটির বাড়িটা ছিল শান্তির এক আশ্রয়। উঠোনে তুলসী গাছ, রান্নাঘরে সব সময় রান্নার মিষ্টি গন্ধ। সেই গন্ধটা এখন আমার কাছে কেমন যেন অচেনা লাগে। প্রথম নিখোঁজ হওয়ার খবরটা এসেছিল মাস ৬ আগে। ফটিক কাকা। পরের অমাবস্যায় নিখোঁজ হল জিতেন। তারপর একে একে আরও কয়েকজন। প্রতিবারই একই ঘটনা। অমাবস্যার রাতে মানুষ উধাও। পরদিন সকালে শুধু হাড়গোড় পাওয়া যায়। মাংস নেই, রক্ত নেই, শুধু হাড়। পরিষ্কার করে চুষে খাওয়া হাড়। গ্রামের বাতাসে একটা চাপা ভয় ঘুরপাক খাচ্ছিল, কিন্তু কেউ মুখ ফুটে কিছু বলতে পারছিল না। মা খুব শান্ত মানুষ, গ্রামের সবাই তাকে ভালোবাসে। তার চোখে আমি কখনো রাগ দেখিনি, অভিযোগ দেখিনি, শুধু গভীর মমতা। সেই চোখেই আমি প্রথম একটা অন্য কিছু দেখলাম, যেদিন ফটিক কাকার হাড়গুলো পাওয়া গেল নদীর ধারে। মা রান্না করছিলেন, আমি উঠোনে বসে কাঁচকলা কাটছিলাম। ফটিক কাকা আর নেই মা, আমার গলা বুজে আসছিল। মা থমকে গেলেন, তার হাতটা থালা থেকে নেমে এলো। সে আমার দিকে ঘুরল। কি বলছিস অর্জুন? হাড় পাওয়া গেছে, নদীর ধারে, পুলিশ এসেছিল। আমার চোখ ভিজে উঠল। ফটিক কাকা আমাকে ছোটবেলা থেকে কত গল্প শুনিয়েছেন। মা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন। তার চোখে এক পলকের জন্য কি যেন একটা ঝলকানি দেখলাম। তারপর সেটা মিলিয়ে গেল। আহারে বেচারা, তার পরিবার এখন কি করবে? তার গলার স্বর স্বাভাবিক, কিন্তু আমার মনে হলো তাতে কেমন যেন একটা শীতলতা মিশে আছে। আমি মায়ের দিকে তাকালাম। তুমি কাঁদছ না মা? মা একটা দীর্ঘশ্বাস ফেললেন। চোখের জল ফেললেই কি সব হয় রে বাবা? মন থেকে প্রার্থনা করছি। সে আবার রান্নার দিকে ফিরল। এই মাংসের ঝোলটা নামিয়ে দি, ঠান্ডা হয়ে যাবে। মাংসের ঝোল। আমি মায়ের মুখের দিকে তাকালাম। এই সকালে ফটিক কাকার মৃত্যুর খবরে মা মাংস রান্না করছেন। আমার মনটা কেমন যেন খচখচ করে উঠল, কিন্তু মায়ের দিকে তাকিয়ে কিছু বলতে পারলাম না। পরের অমাবস্যায় জিতেন উধাও হল। পরদিন সকালে মা আবার মাংস রান্না করলেন, নতুন মাংস। এই ঘটনাটা আমার মনে সন্দেহ জাগিয়ে তুলল। প্রতি অমাবস্যায় মানুষ নিখোঁজ হয়, আর প্রতিবারই পরদিন সকালে মা নতুন মাংস রান্না করেন। এটা কি শুধু কাকতালীয়? সেদিন দুপুরে মা আমাকে ভাতের থালা এগিয়ে দিলেন। ধোঁয়া ওঠা ভাতের পাশে মাংসের ঝোল। খুব ভালো হয়েছে মা, আমি বললাম। মাংসটা কেমন যেন একটা অদ্ভুত স্বাদ। সাধারণ মাংসের মতো নয়, একটু বেশি ঘন,
একটু বেশি মিষ্টি, কিন্তু আমি অভ্যস্ত হয়ে উঠেছিলাম। মা আমার দিকে তাকালেন। ভালো লাগলে খা, তোর জন্যই তো করি। তার মুখে এক চিলতে হাসি। আমি চামচ দিয়ে মাংসটা নাড়াচাড়া করলাম। একটা ছোট হাড়, কেমন যেন চেনা চেনা লাগলো, কিন্তু কিসের হাড় বুঝতে পারলাম না। আমি কাঁটা চামচ দিয়ে হাড়টা তুলে দেখতে যাচ্ছিলাম, মা হঠাৎ করে আমার দিকে ঝুঁকে এলেন। কি দেখছিস? তাড়াতাড়ি খা, ঠান্ডা হয়ে যাবে। তার গলায় কেমন যেন একটা চাপা উত্তেজনা। আমি মায়ের দিকে তাকালাম। তার চোখগুলো যেন একটু বেশি উজ্জ্বল দেখাচ্ছিল। আমি আর কিছু না বলে খাওয়া শুরু করলাম। সন্দেহটা ধীরে ধীরে আমার মনের গভীরে শিকড় গাড়তে শুরু করল। আমি গ্রামের বয়স্ক মানুষ রহিম কাকার কাছে গেলাম। কাকা গ্রামের সবচেয়ে পুরনো বাসিন্দা। তার বয়স 60 পেরিয়েছে। তিনি সব জানেন। কাকা, ফটিক কাকা, জিতেন, এদের কি হলো? আমি তার দাওয়ায় বসলাম। রহিম কাকা তার হুঁকোটা টানলেন। ধোঁয়ার কুণ্ডলি তার মুখে ঘুরপাক খেল। তার চোখগুলো কেমন যেন পলকহীন। কি হবে বাবা, গ্রামের ওপর শনির দশা পড়েছে। শনির দশা মানে? আমি জিজ্ঞাসা করলাম। রহিম কাকা চারপাশে একবার সতর্ক দৃষ্টিতে তাকালেন, তারপর আমার দিকে ঝুঁকে এলেন। তার গলার স্বর ফিসফিসে। অমাবস্যা, অমাবস্যার রাত। অমাবস্যার রাতে কি হয় কাকা? আমার বুক ধরফর করতে লাগলো। রহিম কাকা তার চোখ ছোট করলেন। অমাবস্যার রাতে কিছু কিছু জিনিস জেগে ওঠে অর্জুন। পুরনো পাপ, পুরনো অভিশাপ। তার চোখ আমার দিকে স্থির। তুই কি কিছু দেখছিস অর্জুন? আমার গলা শুকিয়ে গেল। আমি কি দেখব? রহিম কাকা দীর্ঘশ্বাস ফেললেন। গ্রামে কিছু একটা ঠিক নেই বাবা, অনেক দিন ধরে। তুই ছোট, জানিস না, কিন্তু আমি দেখেছি। এই জঙ্গল সব জানে। তিনি তার চোখ জঙ্গলের দিকে ঘোরালেন। দিনের বেলায়ও জঙ্গলটা কেমন যেন অন্ধকার। কি দেখেছ কাকা? স্পষ্ট করে বলো। আমি তার হাত ধরলাম। রহিম কাকা আমার হাত ছাড়িয়ে নিলেন। তার চোখে ভয়। বলতে নেই বাবা, বললে অমঙ্গল হয়। তুই শুধু একটা কথা মনে রাখবি, অমাবস্যার রাতে তুই তোর মায়ের দিকে খেয়াল রাখবি। আমার মাথায় যেন বাজ পড়ল। মায়ের দিকে খেয়াল রাখব? কেন? রহিম কাকা কি কিছু ইঙ্গিত করছেন? আমি বাড়ি ফিরে এলাম, মায়ের দিকে তাকালাম। মা উঠোনে বসে ধান ঝাড়ছিলেন। তার মুখটা শান্ত, নিষ্পাপ। আমি কিছুতেই মেলাতে পারলাম না। আমার মা, আমার স্নেহময়ী মা, কিভাবে কোনো অমঙ্গলের সঙ্গে জড়িত থাকতে পারেন? কিন্তু রহিম কাকার কথাগুলো আমার মাথার মধ্যে ঘুরতে লাগল। আমি সিদ্ধান্ত নিলাম, পরের অমাবস্যায় আমি মাকে অনুসরণ করব। অমাবস্যার রাত ঘনিয়ে এলো। কালো মেঘে আকাশ ছেয়ে গেছে। চাঁদ নেই, ঘুটঘুটে অন্ধকার। বাতাস থেমে গেছে। গ্রামের প্রতিটি বাড়ি যেন এক একটা নীরব সমাধি। আমি মায়ের ঘরে উঁকি দিলাম। মা ঘুমাচ্ছেন। তার ঘুমন্ত মুখটা দেখে আমার বুকটা মুচড়ে উঠল। আমি কি ভুল করছি? কিন্তু আমার কৌতূহল আমাকে ছাড়ল না। রাত গভীর হল। আমি আমার ঘরে অপেক্ষা করতে লাগলাম। মধ্যরাত, বাইরে কোনো শব্দ নেই। হঠাৎ মায়ের ঘরের দরজা খোলার একটা ক্ষীণ শব্দ শুনলাম। আমি দ্রুত আমার বিছানা থেকে উঠলাম। দরজার ফাঁক দিয়ে দেখলাম মা চুপি চুপি ঘর থেকে বেরিয়ে উঠোনে এলেন। তার হাতে একটা ছোট থলে। সে ধীরে ধীরে বাড়ির পেছনের দিকে, জঙ্গলের দিকে হেঁটে গেলেন। আমার বুকের ধড়ফড়ানি এত বেড়ে গেল যে মনে হলো মা শুনতে পাবে। আমি নিঃশব্দে মাকে অনুসরণ করলাম। জঙ্গল, দিনের বেলায়ও যেখানে আলো ঢোকে না, রাতের বেলায় সেটা যেন এক ভয়ঙ্কর অন্ধকূপ। গাছের ডালপালাগুলো প্রেতের হাতের মতো ছড়িয়ে আছে। শুকনো পাতার ওপর আমার পা পড়তেই মচমচ শব্দ হলো। আমি সাবধানে পা ফেললাম। মা দ্রুত হেঁটে যাচ্ছিলেন। তার হাঁটার ধরনটা কেমন যেন অচেনা। তার গতি, তার অঙ্গভঙ্গি, আমি কখনো আমার মাকে এভাবে হাঁটতে দেখিনি।
সে যেন শিকারের সন্ধানে থাকা এক হিংস্র প্রাণীর মতো এগিয়ে যাচ্ছিলেন। আমি একটা ঘন ঝোপের আড়ালে লুকিয়ে পড়লাম। মা একটা বড় বট গাছের নিচে গিয়ে দাঁড়ালেন। জঙ্গলটা হঠাৎ করে আরো বেশি নীরব হয়ে গেল, এমনকি ঝিঝি পোকার ডাকও থেমে গেল। তারপর আমি যা দেখলাম, আমার চোখ কপালে উঠে গেল। মা, আমার মা! তার শরীরটা যেন কেমন কুঁকড়ে যাচ্ছিল, তার পিঠের হাড়গুলো যেন বেরিয়ে আসছিল, তার চামড়াটা কেমন যেন ধূসর হয়ে গেল, তার মুখটা বিকৃত হতে শুরু করল, তার চোখের সাদা অংশটা লাল হয়ে উঠল, যেন রক্তে ভেজা। তার নখগুলো বাড়তে শুরু করল, শানিত ছুরির মতো। তার মুখটা প্রসারিত হল, দাঁতগুলো দীর্ঘ হল, ধারালো হল। তার ঠোঁটের পাশ থেকে রক্ত ঝরছে। সে আর আমার মা নেই, সে এক বীভৎস রাক্ষসী। আমার মুখ থেকে কোনো শব্দ বের হলো না। আমি পাথর হয়ে গেলাম। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি কাঁপতে লাগলাম। এ কি দেখছি আমি? এ কি কোনো দুঃস্বপ্ন? কিন্তু না, এ বাস্তব। আমার সামনে দাঁড়িয়ে থাকা এই বীভৎস সত্তাটি আমার মা। রাক্ষসী রূপ নেওয়া মা জঙ্গল থেকে কি একটা টেনে আনলেন। অন্ধকারে স্পষ্ট দেখতে পেলাম না, কিন্তু তার আকার দেখে বুঝলাম এটা একজন মানুষ। রাক্ষসী তাকে বটগাছের গোড়ায় ফেলল। তার তীক্ষ্ণ নখগুলো সেই লোকটার শরীরে বিঁধে গেল। একটা চাপা আর্তনাদ, তারপর শুধু মাংস ছিঁড়ে খাওয়ার শব্দ। শ্লেষ্মা আর রক্তের বীভৎস এক মিশ্রণ। সে লোকটার মাংস ছিঁড়ে খাচ্ছিল, চুষে খাচ্ছিল হাড়গুলো। আমার পেটের ভেতরটা গুলিয়ে উঠল। আমি বমি করে দেব মনে হলো। এই দৃশ্য, এই বীভৎসতা আমার সমস্ত অস্তিত্বকে নাড়িয়ে দিল। আমার মা কি তাহলে এই কাজগুলোই করে আসছেন এতকাল? আমার মাথায় একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। মা আমাকে যে মাংস খাইয়েছেন এতদিন, সেই মাংস, ফটিক কাকার মাংস, জিতেনের মাংস, আমি সেই মাংস খেয়েছি। আমি মানুষের মাংস খেয়েছি। আমার চোখ ফেটে জল আসতে চাইল, কিন্তু আমার চোখ থেকে এক ফোঁটা জলও পড়ল না। আমার শরীরটা যেন অবশ হয়ে গিয়েছিল। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার গলা থেকে কোনো শব্দ বের হলো না। আমার মুখ থেকে কোনো শব্দ বের হলো না। রাক্ষসীরূপী মা লোকটার হাড়গুলো ফেলে দিল। সে তার মুখ পরিষ্কার করল। তার রূপ ধীরে ধীরে আবার বদলে যেতে লাগল। সেই ধূসর চামড়া আবার মসৃণ হল, নখগুলো ছোট হয়ে গেল, চোখগুলো আবার স্বাভাবিক হল। সে আবার আমার মা হয়ে গেলেন, সেই শান্ত স্নেহময়ী মা। মা আবার ধীর পায়ে বাড়ির দিকে ফিরে এলেন। আমি ঝোপের আড়ালে লুকিয়ে রইলাম, যতক্ষণ না সে আমার দৃষ্টির আড়ালে চলে যায়। তারপর আমি হামাগুড়ি দিয়ে বাড়িতে ফিরলাম। আমার শরীর কাঁপছিল, কিন্তু আমি কোনো শব্দ করলাম না। আমি আমার ঘরে ফিরে বিছানায় শুয়ে পড়লাম। আমার সারা রাত ঘুম হলো না। আমার মাথার মধ্যে শুধু সেই বীভৎস দৃশ্যটা ঘুরছিল। মাংস ছিঁড়ে খাওয়ার শব্দ, রক্তের গন্ধ। পরদিন সকালে মা রান্নাঘরে বসেছিলেন। আমি রান্নাঘরে ঢুকলাম। মা আমাকে দেখে হাসলেন। "কিরে বাবা, এত দেরি করে উঠলি? শরীর খারাপ?" তার গলায় সেই চিরচেনা মমতা। আমি মায়ের দিকে তাকালাম। তার মুখে কোনো ক্লান্তি নেই, কোনো অপরাধ বোধ নেই। সে যেন গতকাল রাতের কথা কিছুই জানে না। আমি তার মুখের দিকে তাকিয়ে রইলাম। "কি দেখছিস? চা খাবি?" মা জিজ্ঞেস করলেন। আমি কোনো উত্তর দিতে পারলাম না। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। আমি শুধু মায়ের দিকে তাকিয়ে রইলাম। তার চোখ, তার হাসি, সব কেমন যেন
এক মুখোশ মনে হলো। আমি সেদিন খাবার খেতে পারলাম না। মা বারবার জিজ্ঞেস করলেন, কি হয়েছে? আমি শুধু বললাম, শরীর ভালো লাগছে না। দিনগুলো কাটতে লাগলো। আমার মনের মধ্যে একটা ভয়ঙ্কর সত্য আমাকে কুরে কুরে খাচ্ছিল। আমি আমার মায়ের দিকে তাকাতে পারতাম না। তার প্রতিটি হাসি, প্রতিটি স্পর্শ আমার কাছে এক বিভীষিকা মনে হতো। আমি জানি মা আমাকে ভালোবাসেন, কিন্তু এই ভালোবাসা কি ভয়ঙ্কর? এই ভালোবাসা কি বীভৎস? আমি নিজেকে আয়নায় দেখলাম। আমার চোখ কেমন যেন একটা লালচে আভা। আমি নিজের দিকে তাকিয়ে চমকে উঠলাম। আমার নখগুলো কি একটু বেশি ধারালো দেখাচ্ছে? আমি নিজের হাত পরীক্ষা করলাম। না, স্বাভাবিক। কিন্তু আমার মন মানছিল না। আমি অমাবস্যার রাত আসার অপেক্ষায় রইলাম। আমি জানি আমি কিছু একটা ভুল করছি। আমি জানি আমার জীবনে একটা বড় ফাঁক আছে। পরের অমাবস্যা এলো। আমি সারা রাত জেগে থাকার চেষ্টা করলাম, কিন্তু আমার চোখ যেন কিছুতেই খোলা রাখতে পারলাম না। একটা অদ্ভুত ঘুম আমাকে আচ্ছন্ন করে ফেলল। আমি জানি না কখন ঘুমিয়ে পড়েছিলাম। সকালে ঘুম ভাঙল। আমার মাথাটা চিনচিন করছিল। আমি বিছানা থেকে উঠলাম। আমার হাতে কিসের দাগ? রক্তের দাগ, শুকিয়ে যাওয়া রক্তের দাগ। আমি আতঙ্কে আমার হাতের দিকে তাকালাম। এ কার রক্ত? আমি দৌড়ে আয়নার সামনে গেলাম। আমার চোখ, সেই লালচে আভাকা আরো স্পষ্ট। আমার মুখটা কেমন যেন ফ্যাকাশে। আমার হাতের রক্তের দাগটা আমার সমস্ত অস্তিত্বকে কাঁপিয়ে দিল। আমি জানি না সেই রাতে আমি কোথায় গিয়েছিলাম। আমি জানি না আমি কি করেছিলাম, কিন্তু আমার হাতে রক্তের দাগ। আমার স্মৃতি থেকে যেন অমাবস্যার রাতগুলো মুছে যায় প্রতিবারই। আমি জানি না আমি কখন ঘুমিয়ে পড়ি, কখন জেগে উঠি, কিন্তু প্রতি সকালে আমার শরীরটা ক্লান্ত থাকে, আর কখনো কখনো আমার হাতে রক্তের দাগ থাকে। আমি মায়ের দিকে তাকালাম। মা আমাকে দেখছেন। তার চোখে সেই চেনা মমতা, কিন্তু তার গভীরে আমি একটা অন্য কিছু দেখতে পেলাম। একটা গোপন হাসি, একটা নীরব বোঝাপড়া। আমি এখন বুঝতে পারছি, মা আমাকে যে মাংস খাইয়েছেন এতদিন, সেটা শুধু আমাকে পুষ্ট করার জন্য ছিল না, সেটা ছিল আমাকে তার মতো করে গড়ে তোলার জন্য। আমার মা আমাকে তার অভিশাপের উত্তরাধিকারী বানিয়েছেন। আমি নিজেও এতদিনে অর্ধেক রাক্ষস হয়ে গেছি। এই ভয়ঙ্কর সত্যটা আমাকে গ্রাস করছে। আমি জানি না আমি কে। আমি জানি না আমি কি। পরের অমাবস্যা আসছে। আমি জানি না সেই রাতে আমি কোথায় যাব। আমি জানি না আমি কি করব। শুধু জানি সকালে উঠে আমার হাতে রক্তের দাগ থাকবে। এখানেই শেষ হলো আজকের গল্প। মাংস। অর্জুন সত্য জেনেছে, কিন্তু সত্য জানার পর কি সে আর মানুষ থাকতে পারবে? পরের অমাবস্যা আসছে, আর সেই রাতে অর্জুনের হাতে আবার রক্তের দাগ থাকবে। তুমি কি জানতে চাও সেই রাতে অর্জুন কোথায় যায়? কমেন্ট করে জানাও। ডগস ফ্লাইটকে এখনই সাবস্ক্রাইব করো। প্রতি সপ্তাহে নতুন ভৌতিক গল্প
শুধু তোমার জন্য। সবাইকে আমার প্রণাম। আজকের গল্পে যারা কণ্ঠ দিয়েছেন: অর্জুন, অভিষেক, মা দিয়া, রহিম কাকা, প্রদীপ, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরের গল্পে। ততক্ষণ ভালো থেকো।